বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। রসায়ন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের তথা গুণগত রসায়নের আয়ন টেস্ট বা আয়ন শনাক্তকরণ। আসো আজকে আমরা আয়ন শনাক্তকরণ ল্যাবরেটরিতে কীভাবে করা হয় সেটা সম্পর্কে একটু জেনে নিই। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় আয়ন শনাক্তকরণ। তোমরা আয়ন কোথায় থাকবে বা কোথায় আছে সেটা আগে জানা দরকার। যে একটা লবণ, যে কোনো লবণ যদি আমরা পানির মধ্যে দিই তাহলে দুইটা আয়ন সৃষ্টি হবে। একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। তাহলে যে কোনো লবণে দুইটা আয়ন থাকবে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। এই ক্যাটায়নের আরেকটা নাম হচ্ছে ক্ষারীয়মূলক। অনুরূপভাবে অ্যানায়নের নাম হচ্ছে অম্লীয়মূলক। তাহলে যে কোনো লবণ বা সল্ট যদি আমরা পানির মধ্যে দেই তাহলে দুইটা আয়ন পাওয়া যাবে, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। তো ক্যাটায়নকে আমরা বলতে পারি ক্ষারীয়মূলক বা ধনাত্মক আয়ন, আর অ্যানায়নটাকে বলতে পারি আমরা অম্লীয়মূলক বা ঋণাত্মক আয়ন। তোমরা একটু লেখো, যারা উপস্থিত আছে তোমরা রোল নম্বরগুলো দিয়ে দাও। তাহলে আমরা আজকে আলোচনা করতেছি সল্ট অ্যানালাইসিস বা আয়ন টেস্ট। আমরা দুই একটা আয়ন আজকে টেস্ট করে দেখব, দুইটা আয়ন আজকে আমরা টেস্ট করে দেখব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি? যে সল্ট অ্যানালাইসিস বা আয়ন শনাক্তকরণ। তো ক্যাটায়নের মধ্যে আমাদের সিলেবাসে কোন কোন ক্যাটায়ন আছে সেটা একটু দেখি। তো ক্যাটায়ন সমূহের মধ্যে যে সমস্ত ক্যাটায়ন টেস্ট আমাদের করতে হবে সেগুলো হচ্ছে সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, এরপরে হচ্ছে ফেরাস আয়ন, ফেরিক আয়ন, কপার আয়ন, জিঙ্ক আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন। অর্থাৎ যে 8টি ক্যাটায়ন আমাদের সিলেবাসে আছে সেগুলো হচ্ছে সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, ফেরাস আয়ন, ফেরিক আয়ন, কপার আয়ন, জিঙ্ক আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন। আর তাহলে ক্যাটায়ন বা ক্ষারীয়মূলক যে সমস্ত ক্যাটায়ন বা ক্ষারীয়মূলক তোমাদের সিলেবাসে আছে সেগুলো হচ্ছে সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, ফেরাস আয়ন, ফেরিক আয়ন, কপার আয়ন, জিঙ্ক আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন। অপরদিকে যে সকল অ্যানায়ন অথবা অম্লীয়মূলক তোমাদের সিলেবাসে আছে সেগুলো হচ্ছে ক্লোরাইড আয়ন, এরপরে সালফেট আয়ন এবং কার্বনেট আয়ন। ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন এবং কার্বনেট আয়ন। তোমরা দ্রুত একটু লেখো, তাহলে এখানে আমরা কি কি আয়ন পেতে পারি বা আমাদের সিলেবাসে কোন কোন আয়ন আছে অ্যানায়নের মধ্যে বা অম্লীয়মূলক। তো অম্লীয়মূলক আমাদের সিলেবাসে আছে ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন এবং কার্বনেট আয়ন। এখন দেখো আমরা সোডিয়াম দিয়ে কি কি লবণ পেতে পারি। তাহলে সোডিয়াম ক্লোরাইড হতে পারে, সোডিয়াম সালফেট হতে পারে, আবার সোডিয়াম কার্বনেট হতে পারে। অনুরূপভাবে ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, ক্যালসিয়াম সালফেট হতে পারে, ক্যালসিয়াম কার্বনেট হতে পারে।
আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম কার্বনেট হতে পারে, ফেরাস ক্লোরাইড, ফেরাস সালফেট, ফেরাস কার্বনেট থাকতে পারে, ফেরিক ক্লোরাইড, ফেরিক সালফেট এবং ফেরিক কার্বনেট হতে পারে। আবার কপার ক্লোরাইড, কপার সালফেট এবং কপার কার্বনেট হতে পারে। তাহলে জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক সালফেট এবং জিঙ্ক কার্বনেট হতে পারে। অনুরূপভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম কার্বনেট হতে পারে। তাহলে তোমরা এখন একটু চিন্তা করে দেখো তো, আমাদের যে সমস্ত আয়ন সিলেবাসে আছে, এই আয়নগুলো দিয়ে আমরা সর্বোচ্চ কতটা লবণ গঠন করতে পারি? তোমরা একটু চিন্তা করে আমাকে জানাও। আমি যে ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়েছি, এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে আমরা সর্বোচ্চ কতটা লবণ এখানে তৈরি করতে পারবো বা কতটা সল্ট এখানে তৈরি করতে পারবো, সেই অ্যান্সারটা তোমরা একটু দাও। আমি একটু কমেন্টগুলো দেখি, এখানে কতটা আমরা আয়ন, এখানে যে আয়নগুলো আছে কতটা লবণ আমরা তৈরি করতে পারবো তোমরা একটু জানাও। সোয়েফ আল হাসান বলছে 24, দেখি আর কেউ কিছু বলতেছে কিনা, আমি সবারটাই একটু জানতে চাই। চিন্তা ভাবনা করে আমাকে জানাও মোট কতটা এখানে লবণ থাকতে পারে। এখানে আরও একজন বলছে 24। হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে 24টা লবণ গঠন করতে পারি। ঠিক আছে 24টা, হ্যাঁ উনি তা সূত্রধরও বলছে 24টা। ঠিক আছে, তোমাদের অ্যান্সার ঠিক আছে। এখন তাহলে আমরা কিভাবে এই সল্ট অ্যানালাইসিস করা যায় সেটাই এখন দেখব। কিভাবে সল্ট অ্যানালাইসিস করা যায়, তো তোমরা একটু খেয়াল করো যে এটা ল্যাবরেটরিতে কিভাবে আমরা সল্ট অ্যানালাইসিস করব। এটা হচ্ছে পুরোটাই একটা ল্যাবরেটরির প্রক্রিয়া। তো লবণের সাথে যদি আমরা পানি যোগ করি তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলি মাতৃদ্রবণ বা মজুদ দ্রবণ। এই মজুদ দ্রবণের মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বা অ্যামোনিয়ার দ্রবণ যোগ করি, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বা অ্যামোনিয়ার দ্রবণ যোগ করি, তাহলে কিন্তু আমরা এই আয়নগুলা ক্যাটায়নগুলো শনাক্তকরণ করতে পারবো। তাহলে তোমরা এখন লেখো যে আমরা এখন ক্যাটায়ন শনাক্তকরণ করতেছি। তো ক্যাটায়ন শনাক্তকরণ করার জন্য কি করব? নমুনা লবণের মধ্যে পানি যোগ করব। আর নমুনা লবণের মধ্যে পানি যোগ করলেই মজুদ দ্রবণ তৈরি হবে। এই মজুদ দ্রবণের মধ্যে আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করব। তাহলে আমাদের অধক্ষেপ করতে পারে, আবার অধক্ষেপ নাও করতে পারে। তবে যদি অধক্ষেপ পড়ে সেটা আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে রঙিন, আর একটা হচ্ছে বর্ণহীন বা সাদা। সাদা অধক্ষেপ আমরা লিখতে পারি, সাদা অধক্ষেপ। আর যদি অধক্ষেপ না পড়ে তখন সেটা আমরা দেখবো যে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। কোনো চেঞ্জ হচ্ছে না মানে আগের যে দ্রবণটা ছিল মজুদ দ্রবণ, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করার পর আগের অবস্থাতেই আছে। তাহলে রঙিন যদি অধক্ষেপ হয় তখন আমাদের থাকতে পারে কপার আয়ন, ফেরাস আয়ন এবং ফেরিক আয়ন। তবে এই রঙিন পদক্ষেপটার কালার যদি গাঢ় নীল হয় তাহলে আমাদের থাকতে পারে এগুলা। যদি গাঢ় নীল হয় তাহলে কপার, আর যদি সবুজ হয় তাহলে হচ্ছে ফেরাস, আর যদি লালচে বাদামি হয় তাহলে ফেরিক। তাহলে সাদা অধক্ষেপ যদি হয় তাহলে কি কি, এখানে সাদা অধক্ষেপ হলে
কি আয়ন থাকতে পারে? যদি সাদা অদক্ষেপ হয় তাহলে ক্যালসিয়াম থাকতে পারে, অ্যালুমিনিয়াম থাকতে পারে, আর জিঙ্ক থাকতে পারে। আর যদি কোনো অদক্ষেপ না পড়ে তাহলে এখানে থাকতে পারে সোডিয়াম আয়ন আর অ্যামোনিয়াম আয়ন। তোমরা একটু লিখে নাও। তাহলে প্রথমে আমরা ক্ষারীয়মূলক শনাক্তকরণ শিখতেছি। এই ক্ষারীয়মূলক শনাক্তকরণ কিভাবে করা হয়? প্রথমে ওই নমুনা লবণের মধ্যে পানি যোগ করতে হয়। এই নমুনা লবণের মধ্যে পানি যদি যোগ করি তাহলে মজুদ দ্রবণ বা মাতৃদ্রবণ বা মূল দ্রবণ তৈরি হয়। এই মজুদ দ্রবণ বা মাতৃদ্রবণ বা মূল দ্রবণের মধ্যে যদি আমরা অ্যামোনিয়া দ্রবণ যোগ করি তাহলে অদক্ষেপ পড়তে পারে, আবার অদক্ষেপ নাও পড়তে পারে। যদি অদক্ষেপ পড়ে তাহলে দুই ধরনের অদক্ষেপ পড়তে পারে, একটা হচ্ছে রঙিন অদক্ষেপ আর একটা হচ্ছে সাদা অদক্ষেপ। যদি রঙিন অদক্ষেপ পড়ে তাহলে অবস্থান্তর ধাতুর কোনো আয়ন থাকতে পারে, যেমন কপার আয়ন, ফেরাস আয়ন, ফেরিক আয়ন। আর যদি অদক্ষেপ না পড়ে তাহলে সোডিয়াম আয়ন আর অ্যামোনিয়াম আয়ন থাকতে পারে। আর যদি সাদা অদক্ষেপ পড়ে, কোনো কালার নাই, তাহলে ক্যালসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন এবং জিঙ্ক আয়ন থাকতে পারে। তোমরা এই পর্যন্ত লিখো। লেখা শেষ হলে আমাকে একটু বলবে। তোমরা লেখা শেষ হলে আমাকে একটু জানাবে যে স্যার লেখা শেষ। আচ্ছা, তাহলে রিপা বলছে শেষ। আমি আরেকবার বলে নেই, আমরা যখনই ল্যাবরেটরিতে ঢুকবো, ল্যাবরেটরিতে ঢোকার সাথে সাথেই আমাদেরকে এই সল্ট অ্যানালাইসিস করতে হবে। তো যে সল্টটা তুমি পাবে বা যে সল্ট তোমাকে দেওয়া হবে, অবশ্যই এটা পানিতে দ্রবণীয় একটা সল্ট দেওয়া হবে। তো পানিতে দ্রবণীয় সল্ট যেহেতু, তো পানি দিয়ে এটাকে দ্রবীভূত করে একটা মজুদ দ্রবণ বা মূল দ্রবণ বা মাতৃদ্রবণ তৈরি করবে। এই মাতৃদ্রবণ একটা বিকারে তৈরি করে নিবা। এরপর সেখান থেকে কিছু পরিমাণ নিয়ে একটা টেস্ট টিউবে নিয়ে তার মধ্যে অ্যামোনিয়া দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করবে। যদি দেখো কালারফুল অদক্ষেপ পড়ে তাহলে বুঝতে হবে যে এখানে কপার বা ফেরাস বা ফেরিক আয়ন থাকতে পারে। যদি নীল বর্ণের অদক্ষেপ পড়ে তাহলে বুঝতে হবে যে এখানে কপার আছে। যদি সবুজ অদক্ষেপ তৈরি হয় তাহলে বুঝতে হবে যে এখানে ফেরাস আছে। আর বাদামি অদক্ষেপ তৈরি হলে বুঝতে হবে যে এখানে ফেরিক আয়ন আছে। আর যদি সাদা অদক্ষেপ তৈরি হয় তাহলে সেখানে বুঝতে হবে যে ক্যালসিয়াম থাকতে পারে, অ্যালুমিনিয়াম থাকতে পারে এবং জিঙ্ক থাকতে পারে। এক্ষেত্রে আবার আমাদের কি করতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করতে হবে। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করি, মনে করো এই তিনটার মধ্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করতেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না। তো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে এখানে চেঞ্জ হবে না। আর এখানে অদক্ষেপটা দ্রবণীয় হয়ে যাবে, এখানেও দ্রবণীয় হয়ে যাবে। এখন তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার সাথে সাথেই যদি কোনো চেঞ্জ না হয় তাহলে আমরা ধরেই নেব এটা ক্যালসিয়াম। আর যদি অদক্ষেপটা দ্রবণীয় হয়ে যায় তখন বুঝবো যে এখানে অ্যালুমিনিয়াম বা জিঙ্ক আছে। এখন কিভাবে বুঝবো কখন অ্যালুমিনিয়াম থাকবে আর কখন জিঙ্ক থাকবে? সেক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করতে হবে, NH4Cl। তাহলে এখানে আবার অদক্ষেপ পড়বে আর এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি আবার বলি, যদি সাদা অদক্ষেপ পড়ে তাহলে সেখানে তিনটা আয়ন থাকতে পারে, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক। তাহলে আমরা কিভাবে টেস্ট করব যে এখানে ক্যালসিয়াম আছে নাকি অ্যালুমিনিয়াম আছে নাকি জিঙ্ক আছে? আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সহায়তা নিতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে যদি কোনো চেঞ্জ না হয়, কোনো পরিবর্তন যদি লক্ষ্য করা না যায়, তাহলে সেটা ক্যালসিয়াম। আর বেশি পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করে যদি অদক্ষেপটা চলে যায়, যে অ্যালুমিনিয়াম আয়নের যে অদক্ষেপটা ছিল এই অদক্ষেপটা যদি চলে যায়
তাহলে বুঝতে হবে যে এখানে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক দুটাই থাকতে পারে। আবার অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে শুধুমাত্র অ্যালুমিনিয়াম আবার অদক্ষেপ সৃষ্টি করবে, কিন্তু জিঙ্ক অদক্ষেপ সৃষ্টি করতে পারবে না। এভাবেই আমরা ল্যাবরেটরিতে আয়নগুলো টেস্ট করব। এখন যদি অদক্ষেপ না পড়ে তাহলে সোডিয়াম আয়ন বা অ্যামোনিয়াম আয়ন থাকতে পারে। এই সোডিয়াম আয়ন টেস্টের জন্য আমি কিছুক্ষণ পরে তোমাদের বিক্রিয়া দেখাবো। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্রবণ যোগ করতে হবে। এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্রবণ যোগ করলে সোডিয়াম পাইরো অ্যান্টিমনেটের সাদা অদক্ষেপ পড়বে। আর অ্যামোনিয়াম আয়ন টেস্টের জন্য আমাদের নেসলার দ্রবণ যোগ করতে হবে। এই নেসলার দ্রবণ যোগ করলে অ্যামোনিয়ার কী হবে, বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি হবে। তখন আমরা এই বাদামি বর্ণের অদক্ষেপ দেখেই বুঝবো যে এখানে অ্যামোনিয়াম আয়ন আছে। তাহলে প্রথমত আমরা যোগ করব কি, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এরপর যদি কালারফুল অদক্ষেপ পড়ে তাহলে তো আমরা এই তিনটা আয়ন শনাক্তকরণ করেই ফেললাম। এরপর সাদা অদক্ষেপ পড়লে আমাদের কি করতে হবে, ওই সাদা অদক্ষেপের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করতে হবে। যদি কোনো চেঞ্জ না হয় তাহলে ক্যালসিয়াম, আর চেঞ্জ হলে ওখানে আবার আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করব। এই অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে যদি দেখি কোনো চেঞ্জ না হয় তাহলে জিঙ্ক, আর আবার অদক্ষিপ্ত হলে অ্যালুমিনিয়াম। আর সোডিয়াম এবং অ্যামোনিয়ামের জন্য এখানে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্রবণ যোগ করবো, আর এখানে নেসলার দ্রবণ যোগ করব। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্রবণ যোগ করলে সোডিয়াম পাইরো অ্যান্টিমনেটের সাদা অদক্ষেপ দেবে, তখন বুঝবো যে এখানে সোডিয়াম আয়ন আছে। আর এখানে নেসলার দ্রবণ যোগ করলেই বুঝবো যে এখানে যদি অ্যামোনিয়াম আয়ন থাকে তাহলে নেসলার দ্রবণ যোগ করলেই বাদামি অদক্ষেপ তৈরি হবে। এই বাদামি বর্ণের অদক্ষেপ দেখেই বুঝবো যে এখানে অ্যামোনিয়াম আয়ন উপস্থিত আছে। তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। তোমাদের কি বুঝতে কারো কোনো সমস্যা আছে সেটা আমাকে একটু জানাও, বুঝতে সমস্যা থাকলে। তাহলে দেখো আমি এই অবস্থায় দুই একটা টেস্ট তোমাদের একটু করাই। দেখো তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমি একটা সলিউশন নিয়েছি যেটা লবণের মধ্যে পানি যোগ করে মজুদ দ্রবণ তৈরি করা আছে। এখানে একটা মজুদ দ্রবণ তৈরি করা আছে। তোমরা কি দ্রবণটা দেখতে পেরেছো সবাই? দ্রবণটা কি দেখছো? এখানে সালমান টিডি বলছে অ্যামোনিয়া দ্রবণে যেটা দিলাম সেটা সোডিয়ামে দিলে কি হতো, কোনো চেঞ্জ হতো না। নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। অ্যামোনিয়ার দ্রবণে ওইখানে নেসলার দ্রবণ দিলে শুধু অ্যামোনিয়ামই বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি করবে, সোডিয়াম বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি করতে পারবে না। তাহলে সালমান টিডি বুঝছে এবার। তাহলে আমরা দেখো এখানে একটা লবণের দ্রবণ নিয়েছি, নিয়ে এর কিছু পরিমাণ একটা টেস্ট টিউবে নিচ্ছি। দেখো এর কিছু পরিমাণ একটা টেস্ট টিউবে আমি নিতেছি, সামান্য পরিমাণ নিলাম। এখন এখানে আমি যোগ করব অ্যামোনিয়া দ্রবণ বা অ্যামোনিয়া সলিউশন। দেখো একটু এখানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড লেখা আছে, এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আমি যোগ করব। দেখি তো কোনো চেঞ্জ হয় কি না। দেখো মাতৃদ্রবণে আমি অ্যামোনিয়া দ্রবণ যোগ করতেছি। তোমরা একটু খেয়াল করো, কালারটা চেঞ্জ হলে আমাকে একটু বলবে। দেখো কালারটা কি চেঞ্জ হয়েছে, কালারটা চেঞ্জ হয়েছে কিনা তোমরা একটু আমাকে জানাও। তোমরা কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছো?
তোমরা কি কোনো পরিবর্তন লক্ষ্য করলে? হ্যাঁ, কী কালার আসছে এখানে? কি কালার আসলো সেটা একটু বলো। আর এই কালার আসলে আমাদের এখানে কোন আয়নটা থাকতে পারে সেটা একটু আমাকে বলো। আচ্ছা, ব্লু, গাঢ় নীল। আচ্ছা, গাঢ় নীল অধক্ষেপ পড়ছে। এখন গাঢ় নীল অধক্ষেপ পড়লে, যেহেতু আমি এখানে একটা মূল দ্রবণ নিয়ে বা মজুদ দ্রবণ নিয়ে অ্যামোনিয়া দ্রবণ যোগ করলাম, তাহলে এখানে গাঢ় নীল অধক্ষেপ পড়ছে। এখন বলো তো, গাঢ় নীল অধক্ষেপ পড়লে এখানে কোন আয়নটা থাকতে পারে? এখানে গাঢ় নীল অধক্ষেপ পড়লে কোন আয়ন থাকতে পারে? তো গাঢ় নীল অধক্ষেপ পড়লে কোন আয়ন থাকবে সেটা একটু বলো। গাঢ় নীল, আরমান বলছে গাঢ় নীল। হ্যাঁ, গাঢ় নীল হলে কোন বর্ণের অধক্ষেপ পড়বে? Copper 2 প্লাস গাঢ় নীল। থ্যাংক ইউ। Copper 2 প্লাস এর গাঢ় নীল বর্ণের অধক্ষেপ পড়ছে। ঠিক আছে, আমি আর একটা টেস্ট করতেছি। দেখো এখানে, দেখো একটা ড্রাই টেস্ট টিউব। এই ড্রাই টেস্ট টিউবের মধ্যে আমি আর একটা সলিউশন নিতেছি। দেখো এই সলিউশন, এটা একটা মজুদ দ্রবণ। এই মজুদ দ্রবণের সামান্য পরিমাণ আমি নিলাম। নেওয়ার পর এখানে আবার আমি যোগ করব কি, দেখো তো, অ্যামোনিয়ার সলিউশন বা অ্যামোনিয়ার দ্রবণ। দেখো এবার কি কালার আসে। দেখো কোনো কালার আসতেছে না। কোনো কালার যদি না আসে তাহলে বুঝতে হবে এখানে কি আছে। বলো, কোনো কালার চেঞ্জ হলো না, তাহলে বলো তো এখানে কি কি থাকতে পারে? কোনো কালার চেঞ্জ না হলে সোডিয়াম আয়ন আর অ্যামোনিয়াম আয়ন থাকতে পারে। এইভাবে আমাদের ক্রমান্বয়ে টেস্টগুলা করতে হবে। এবার আমরা এই বিক্রিয়াগুলো আগে দেখব, এখানে কি কি বিক্রিয়া হয়। তাহলে দেখো, যদি এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দেই তাহলে কালার চেঞ্জ হতে পারে, আবার কালার চেঞ্জ নাও হতে পারে। কালার চেঞ্জ হলে আমরা সরাসরি বুঝে যাব যেখানে কপার বা ফেরাস বা ফেরিক আছে, আর কালার চেঞ্জ না হলে বুঝতে হবে এখানে সোডিয়াম বা অ্যামোনিয়াম দুইটার যে কোনো একটা আছে। হ্যাঁ, ঠিক আছে, অনেকেই ঠিক ধরতে পেরেছো যে এখানে সোডিয়াম বা অ্যামোনিয়ামের যে কোনো একটা কিছু আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখন একটু বিক্রিয়াগুলো দেখি। এখানে দেখো একটু, আমরা কপার আয়ন যদি থাকে তাহলে কপার আয়নটাকে কিভাবে টেস্ট করতে পারি। দেখো কিছুক্ষণ আগেই কিন্তু এই কপার আয়নের দ্রবণে আমরা অ্যামোনিয়া দ্রবণ যোগ করেছিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তখন কি হয়েছিল? টেট্রাঅ্যামিন কপার আয়ন তৈরি হয়েছিল। এই টেট্রাঅ্যামিন কপার আয়নের গাঢ় নীল বর্ণের অধক্ষেপ করছে। তাহলে দেখো তো, এইটা ছাড়াও কপার আয়নের আরও একটা টেস্ট আছে। সেটা কি? যে কপার আয়নের দ্রবণে যদি আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করি, K4Fe(CN)6, পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যদি যোগ করা হয় তাহলে Cu2Fe(CN)6 এর লালচে বাদামি অধক্ষেপ করবে, আর পটাশিয়াম আয়ন হবে। তো এটা একটু দেখে আসি আমরা। তোমরা একটু লেখো, তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু বলবে। তাহলে কপার, আচ্ছা অনেকেই বলছে দ্বিতীয় বিক্রিয়া দেখা যাচ্ছে না, লালচে বাদামি। ঠিক আছে রিপা, লালচে বাদামি। তো আমরা কপার আয়ন টেস্ট করলাম কিভাবে? প্রথমে অ্যামোনিয়া দ্রবণ যোগ করেছিলাম, টেট্রাঅ্যামিন কপার 2 আয়নের গাঢ় নীল বর্ণের অধক্ষেপ তৈরি হয়েছিল। এখন আমরা দেখব যে কপারের আরও একটা টেস্ট আছে। সেটা কি? যে কপার আয়নের দ্রবণে যদি আমরা
পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করি তাহলে লালচে বাদামি পদক্ষেপ তৈরি হয়। আমরা এটা একটু টেস্ট করে দেখি, যেহেতু কপার আয়ন এর সলিউশনটা আমাদের কাছে আছে, তো আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে লালচে বাদামি পদক্ষেপ পড়ে কি না। দেখো, আমি আবার কপারের সলিউশনটা নিতেছি সামান্য পরিমাণ। এর আগে এখানে যোগ করেছিলাম অ্যামোনিয়া দ্রবণ, এবার আমি এখানে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করব। দেখো এখানে লেখা আছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ এবার যোগ করব আমি। দেখো কালারটা চেঞ্জ হয় কিনা, তোমরা একটু খেয়াল করবা যেখানে কালারটা চেঞ্জ হচ্ছে কিনা। দেখো লালচে বাদামি পদক্ষেপ পড়ছে। তাহলে আমাদের এই টেস্টটা হচ্ছে 2 নম্বরে, যে কপার আয়নের দ্রবণে যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করি তাহলে কপার ফেরোসায়ানাইডের লালচে বাদামি পদক্ষেপ পড়বে। তোমরা কি কালার চেঞ্জটা বুঝতে পেরেছো? 2 নম্বর বিক্রিয়াটা বুঝতে পেরেছো? দুই নম্বর বিক্রিয়াটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু জানাও দ্রুত। কপারের 2 নম্বর টেস্টটা কি তোমরা বুঝতে পেরেছো? কপার আয়নের দ্রবণে যদি আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করি তখন কি হবে? লালচে বাদামি পদক্ষেপ পড়বে। ফেরোসায়ানাইড দ্রবণে যদি আমরা কি করি, তাহলে কপার আয়নের 2টা টেস্ট আমরা শিখলাম। একটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করে, আর একটা হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ যোগ করে। এবার আসো আমরা অন্যান্য বিক্রিয়াগুলো একটু দেখি। তোমরা কি এ পর্যন্ত বুঝতে পেরেছো? আমি যতটুক ক্যামেরা বাঁকা হয়ে গেছে। আচ্ছা, আরমান এখন কি ঠিক আছে? আরমান এখন কি ক্যামেরা ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা আরেকটু বিক্রিয়া শিখি। আগামী ক্লাসে তোমাদের এই নেসলার দ্রবণের টেস্টটা আমি দেখাবো অ্যামোনিয়াম আয়নের। তো তোমরা একটু অন্যান্য বিক্রিয়াগুলা একটু দেখো। এবারে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ দিয়ে আমরা আরও 3টা আয়ন শনাক্তকরণ করতে পারি, যেমন ফেরাস, ফেরিক আর জিঙ্ক। এই 3টা আয়নের মধ্যে আমরা যোগ করব K4Fe(CN)6। তাহলে কি হবে? এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমরা তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়েই শিখে ফেলছি এগুলার শনাক্তকরণ, তাহলে অতিরিক্ত আবার পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে কেন শেখাচ্ছেন? তো অনেক সময় উদ্দীপকে থাকে এই বিক্রিয়াগুলো, এই জন্য শেখাচ্ছি। যদি ফেরাস হয় তাহলে Fe2FeCN(6) হবে। যদি ফেরিক হয়, অনেক বইয়ে এখানে এরকম দেওয়া আছে, সমস্যা নাই, K2FeFeCN6, আর এখানে KFeFeCN(6), আর যদি জিঙ্ক থাকে Zn2FeCN(6). তাহলে এখানে হালকা নীল পদক্ষেপ করবে, এখানে গাঢ় নীল, আর এখানে পদক্ষেপ করবে সাদা। তাহলে দেখো আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে 4টা আয়ন শনাক্তকরণ করতে পারি। কি কি? কিছুক্ষণ আগে একটা শিখেছিলাম, কপার আয়ন। তাহলে কপার আয়নের ক্ষেত্রে কি হয়েছিল? দেখো Cu2FeCN(6), এখানে লালচে বাদামি।
তাহলে আমরা দেখো ফেরাস, ফেরিক, কপার এবং জিঙ্ক এই 4টা আয়ন পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ দিয়েই আমরা শনাক্তকরণ করতে পারি বা আইডেন্টিফিকেশন করতে পারি। লিখছো তোমরা? তোমার লেখা শেষ হলে আমাকে একটু বলবে। লেখা শেষ হলে আমাকে একটু জানাবে স্যার লেখা শেষ। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ দিয়েই আমরা 4টা ক্যাটায়ন শনাক্তকরণ করতে পারতেছি। এবার আর 4টা আয়ন আমাদের ক্যাটায়ন বাকি আছে। দেখো বাকি ক্যাটায়ন 4টা আমরা একটু লিখি। যেমন ক্যালসিয়াম আয়ন কিভাবে শনাক্তকরণ করব? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সাদা পদক্ষেপ পড়ছে, সাদা পদক্ষেপ আবার সোডিয়াম হাইড্রোক্সাইডে অদ্রবণীয়। তাহলে ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ ব্যবহার করব। তাহলে ক্যালসিয়াম আয়ন আছে, এর সাথে অ্যামোনিয়াম অক্সালেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। এই অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ যোগ করলে ক্যালসিয়াম অক্সালেট এর সাদা পদক্ষেপ তৈরি হবে। অ্যামোনিয়াম অক্সালেট এর সাদা পদক্ষেপ তৈরি হবে। এভাবে আমরা ক্যালসিয়াম আয়ন টেস্ট করতে পারব। তাহলে সোডিয়াম আয়ন কিভাবে টেস্ট করব? সোডিয়াম আয়ন টেস্ট করার জন্য আমরা সোডিয়াম আয়নের দ্রবণে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্রবণ যোগ করব। এর নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট। এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট দ্রবণ যোগ করলে সোডিয়াম পাইরো অ্যান্টিমনেটের সাদা পদক্ষেপ পড়বে। লিখে নাও। তাহলে ক্যালসিয়াম আয়ন টেস্ট করার জন্য আমরা কি করব? অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ যোগ করব। তাহলে অ্যামোনিয়াম অক্সালেটের ক্যালসিয়াম অক্সালেটের এখানে একটু ঠিক করে নাও, এখানে হবে ক্যালসিয়াম অক্সালেট। এখানে ক্যালসিয়াম অক্সালেটের সাদা পদক্ষেপ পড়বে। তোমরা এটা একটু ঠিক করে নাও। ক্যালসিয়াম অক্সালেট, এই যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেটের সাদা পদক্ষেপ পড়বে। এভাবে আমরা ক্যালসিয়াম আয়ন টেস্ট করব। এবং সোডিয়াম আয়নের দ্রবণে যদি পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্রবণ যোগ করি তাহলে সোডিয়াম পাইরো অ্যান্টিমনেটের সাদা পদক্ষেপ তৈরি হবে। তোমরা দ্রুত লেখো, লেখা শেষ হলে আমাকে জানাও। লেখা শেষ? সয়েব। এখন আমরা দেখব কিভাবে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ করা যায়। তাহলে এখন আমাদের বাকি আছে আর 2টা আয়ন। এর আগে আমরা শিখলাম ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক। এখন শিখলাম ক্যালসিয়াম আর সোডিয়াম। এখন আমাদের বাকি আছে অ্যালুমিনিয়াম আর অ্যামোনিয়াম। 2টা ক্যাটায়ন বাকি আছে। এখন এই 2টা আমরা একটু শিখব। আগামী ক্লাসে আমরা অ্যানায়ন শনাক্তকরণ শিখব বা অম্লীয়মূলক শনাক্তকরণ শিখব। দেখো, যদি আমরা অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ করি তাহলে অ্যালুমিনিয়াম আয়নের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করব। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জেলির ন্যায় সাদা পদক্ষেপ পড়বে। এখন এই পদক্ষেপের মধ্যে যদি আমরা অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করি
তাহলে সোডিয়াম অ্যালুমিনেট দ্রবণীয় হবে। এবার এই সোডিয়াম অ্যালুমিনেট দ্রবণের মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করি, তাহলে আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের স্বাদ পদক্ষেপ করবে। তাহলে দেখো, একবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের স্বাদ পদক্ষেপ পড়লো, অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলাম, স্বাদ পদক্ষেপ চলে গেল, আবার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি যোগ করলাম, আবার স্বাদ পদক্ষেপ করলো। আজান হচ্ছে, তাই আমি কিছু বলতেছি না, আজান শেষ হলে আমি কথা বলবো, তোমরা এখন লেখো। তাহলে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ করার জন্য আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ব্যবহার করব। তো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অল্প পরিমাণে যোগ করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ তৈরি হবে। যদি বেশি পরিমাণে যোগ করি তাহলে পদক্ষেপটা চলে যাবে, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে, দ্রবণীয়। আর ওই দ্রবণের মধ্যে যদি আবার আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করি, আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ করবে। এবার অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা নেসলার দ্রবণ যোগ করব। তাহলে নেসলার দ্রবণটা কি? নেসলার দ্রবণ হচ্ছে ক্ষারীয় টেট্রা আয়োডো পটাশিয়াম মার্কিউরেট এর ক্ষারীয় দ্রবণ। তাহলে অনেক বইয়ে লেখা আছে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট অথবা টেট্রা আয়োডো পটাশিয়াম মার্কিউরেট, দুইটাই রাইট। এর ক্ষারীয় দ্রবণটাই হচ্ছে নেসলার দ্রবণ। এই নেসলার দ্রবণ যোগ করলে দ্রবণে থাকা অ্যামোনিয়াম আয়ন
অ্যামোনিয়া গ্যাসে পরিণত হবে। ওই অ্যামোনিয়া গ্যাসের সাথে এই টেট্রাআয়োডো পটাশিয়াম মার্কিউরেট অথবা পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট এর সাথে বিক্রিয়া করে অ্যামিনো মার্কিউরিক আয়োডেট এর বাদামি অধক্ষেপ তৈরি করবে। এই অ্যামিনো মার্কিউরিক আয়োডেট এর বাদামি অধক্ষেপ দেখেই আমরা বুঝবো যেখানে অ্যামোনিয়াম আয়ন আছে। তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু বলো। তোমাদের লেখা শেষ হলে একটু জুম করতে বলছে রিপা। ঠিক আছে, লেখাগুলো জুম করে দিয়েছি। এবার কি বোঝা যায় রিপা? এখন কি বাংলা লেখাগুলো বোঝা যায়? দেখো আমি জুম করে দিয়েছি। আচ্ছা, বলছে কমপ্লিট। দেখো এখানে আমি কি লিখেছি যে এটা হচ্ছে টেট্রাআয়োডো পটাশিয়াম মার্কিউরেট, এটা হচ্ছে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড এর বাদামি অধক্ষেপ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সল্ট অ্যানালাইসিসের শুধুমাত্র ক্যাটায়ন টেস্ট নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা অম্লীয়মূলক বা অ্যানায়ন টেস্ট নিয়ে আলোচনা করব, আর সেই সাথে দুই একটা ক্যাটায়ন টেস্টের আমরা ল্যাবরেটরিতে একটু পরীক্ষা করে দেখব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য। আল্লাহ হাফেজ।